সুন্দর ডিজাইন হলেই যে একটি স্থাপনা খুব ভালোভাবে সম্পন্ন হবে সেটি বলা যায় না। সুন্দর একটি ডিজাইনের পাশাপাশি কি উপকরণ ব্যবহৃত হচ্ছে সেটি আসলে মূল কথা। স্থাপনা যত ভালো হবে ততই সুন্দর এবং সুদৃঢ় একটি নির্মাণ মাথা উঁচু করে দাঁড়াবে। প্রিয় দর্শক, সুদৃঢ়, টেকসই এবং পরিবেশ বান্ধব নির্মাণ ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় আমি নীলহুরে জাহান সবাইকে স্বাগত জানাচ্ছি ঢালাই স্পেশাল সিমেন্ট প্রেজেন্স বিল্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের পর্বে অতিথি হিসেবে আছেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ পেঞ্চ। প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ 1982 সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেন। এরপর 2000 সালে পিজিডিএম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং এমবিএ সম্পন্ন করেন। তিনি 2022 সালে ইউকে থেকে সফলতার সাথে অফসাইট আবাসন নির্মাণে এমএসসি সম্পন্ন করেন। জনাব সৈয়দ মাহফুজ আহমেদ মোট 37 বছর সরকারি চাকুরিকালীন সময়ের পিডব্লিউডিতে 27 বছর দীর্ঘ কর্মজীবনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়াও এলজিইটি উপজেলা প্রকৌশলী হিসেবে 8.5 বছরের এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষতে 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি 2024 সালে অভিজ্ঞ সাংগঠনিক কর্মক্ষমতার সুবাদে নেদারল্যান্ডস থেকে গ্রিন বেল্ট 6 সিগমা সার্টিফিকেট অর্জন করেন। এতক্ষণ আমরা বায়োগ্রাফি দেখছিলাম আর সেই মানুষ এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, কথা বলছি তার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, খুব ভালো, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার বায়োগ্রাফি আমরা জানাচ্ছিলাম দর্শক যারা দেখছেন তাদেরকে। অবসরে আছেন, কিন্তু অবসরটাকে অবসরে কাটছে নাকি অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন? না, ব্যস্ততায় কাটছে, বিভিন্ন রকম সংগঠনের সাথে জড়িত আছি। মানে অবসরটা আসলে অবসর নয়, আরো ব্যস্ততা আরো বেড়ে গেছে। বেশ, আজকে আমরা নির্মাণ বা এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো। প্রথমে যদি একটু জানতে চাই, নিরাপত্তার নিরিখে যদি আমরা বলি স্ট্রাকচারাল ডিজাইন কিংবা স্ট্রাকচারাল উপাদান, এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? আসলে আমরা যদি একটা বিল্ডিং এর নকশা বা ডিজাইনের কথা আলাপ করি, প্রথমে যেটা আসবে আর্কিটেকচারাল ডিজাইন, হ্যাঁ, যেটা স্থাপত্য নকশা। স্থাপত্য নকশার মধ্যে বাড়িটা এলিভেশন দেখতে কেমন হবে, রুমগুলো কিরকম সাইজ হবে, হ্যাঁ, এলিভেশন। এরপরে যেটা কাজ দায়িত্ব আসতেছে অবকাঠামোগত প্রকৌশলী, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সেটা হচ্ছে ভবনের নিরাপত্তা, সেফটি, স্থায়িত্ব। এটা নির্ভর করবে এই ডিজাইনের, স্ট্রাকচারাল ডিজাইনের উপর। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটাকে এমইপি বলে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং। হ্যাঁ, যেমন এখন তো হাই রাইজ বিল্ডিং অনেক হচ্ছে, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল জেনারেটর, লিফট, তারপরে আপনার ফায়ার সেফটির বিভিন্ন রকম এইগুলা, প্লাস স্যানিটারি ওয়াটার সাপ্লাই, টোটাল বিষয়টা এমইপি বলে আর কি। হ্যাঁ, সবটা তো তিনটাই গুরুত্বপূর্ণ। তবে মানে স্ট্রাকচারের স্থায়িত্ব এবং এর জন্য, হ্যাঁ, সেফটির জন্য, হ্যাঁ, তিনটেই, কিন্তু কাঠামোগত নকশাটা বেশি গুরুত্বপূর্ণ এটা সেফটির জন্য। আর তাছাড়া এখন এনভায়রনমেন্টের বিষয়টা চলে আসছে, সার্টিফিকেশন আসে, পরিবেশগত বিষয়। শুধু এই তিনটা ডিজাইন ঠিক মনে হবে না, পরিবেশ, বিশেষ করে কতটুকু কার্বন নিঃসরণ হচ্ছে বিল্ডিং থেকে, এটাও এখন সেই অনুযায়ী নকশা করা এখন উন্নত বিশ্বে সেভাবে হচ্ছে। আমাদের দেশে এখনো সেভাবে শুরু হয়। এই যে তিনটি আসলে যে অঙ্গ বলছেন বা ডিজাইনের কথা বলছেন তিনটি, এরপর আরেকটি অতিরিক্ত যেটা এখন মাথায় রাখতে হয়, পরিবেশ বান্ধব কিনা সেই ব্যাপারটি মাথায় রাখতে হয়। কিন্তু এগুলো মাথায় রেখে বা এগুলো মেইনটেইন করে কাজ কতটা হচ্ছে আমাদের এখানে, কি মনে হয়? আমাদের দেশে পরিবেশের বিষয়টা ওইভাবে এখনো আসে নাই। এগুলো তো মানে স্কিলের ব্যাপার, ট্রেনিং এর ব্যাপার, নতুন জিনিস। যখন এখন টেকনোলজি অনেক চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে উন্নত বিশ্বে ইন্টারনেট আসার পরে, যেটা আইওটি, ইন্টারনেট অফ থিংস, পুরো একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন বলে এটাকে অফসাইট কনস্ট্রাকশন টেকনোলজি অথবা মডুলার কনস্ট্রাকশন টেকনোলজি। তার যেটা হচ্ছে ফ্যাক্টরিতে, এখন আগে তো আমাদের দেশে সাইটে বিল্ডিং তৈরি হয়, যেখানে বিল্ডিং হচ্ছে ওখানেই ফাউন্ডেশন হয়ে তারপরে বিল্ডিং হচ্ছে। কিন্তু উন্নত বিশ্বে এখন বিভিন্ন কারণেই দেখা যাচ্ছে যে এই গত 20 বছরে প্রোডাক্টিভিটি সেভাবে বাড়েনি নির্মাণ সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেভাবে প্রোগ্রেসটা হয়েছে। তারপরে স্কিল ম্যান পাওয়া খুব জটিল, হ্যাঁ, প্লাস দেখা যাচ্ছে যে সময় বেশি লাগছে, যার নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি লাগছে, যার পর কস্টিং ও ওভার কস্টিং হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ মানে ফেস করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উন্নত বিশ্বে এখন যেটা করছে সেটা হচ্ছে ফ্যাক্টরিতে আপনার মডিউলে বিল্ডিং তৈরি করছে, পার্ট করে।
ওকে হ্যাঁ, আর এদিকে ফাউন্ডেশনের কাজ হচ্ছে, ফাউন্ডেশন শেষ হতে হতে ওটা রেডি হয়েছে, ওটা রেডি হয়ে যাচ্ছে, স্থাপন করা যায়, নিয়ে ফিট করে দিচ্ছে, ক্যারি করে নিয়ে। কত আধুনিক হয়ে যাচ্ছে আসলে সবকিছু। আমরাও কিন্তু তার সাথে পুরোপুরি না পারলেও কিছুটা তাল মেলানোর চেষ্টা করছি। যেমন নির্মাণ সামগ্রীর কথা যদি বলি, আমাদের এখন অনেক দেশীয় প্রতিষ্ঠান হয়েছে, তারা বিভিন্ন নির্মাণ সামগ্রী তৈরি করছে এবং সরবরাহ করছে। তাদের উৎপাদন এবং সরবরাহ করার যে ক্ষমতা, এই যে উন্নত বিশ্বের কথা বলছিলেন বা বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনায়, এই জায়গাটাতে আমরা কোন অবস্থানে আছি? না, যেটা বলি এখন, যেটা যে কার্বন নিঃসরণ কথাটা খুব বেশি আসছে, ক্লাইমেট চেঞ্জ। জি, দেখবেন যে এখন যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে, বিভিন্ন সময় অসময়ে বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যার ফলে এগুলার মানে অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস কথা চিন্তা করছে। এখন দেখা যায় যে মানে কাঠের টিম্বার বিল্ডিং প্রসেসিং করে দেখা যায় অলরেডি 18 বিল্ডিং হয়ে গেছে কানাডাতে, এখন ওইদিকে যাচ্ছে। আমাদের দেশে যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে এখানে অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যেটা আগে হতো না। তারপরে ঢালাই, যেটা সাধারণত স্পটে ঢালাই করা হতো মেশিনে, এখন কিন্তু ট্রাকে ক্যারি করে রেডি মিক্স কংক্রিট, প্লাস সাইডে ক্রেন ইউজ করে কনস্ট্রাকশন করা হচ্ছে হাই রাইজ বিল্ডিংয়ে। হচ্ছে স্লোলি, তবে হচ্ছে। সেই ব্যাপারটা তো শুনবো, কিন্তু উৎপাদন আর সরবরাহের কথা যেটা বলছিলাম, আসলে দেশীয় কোম্পানিগুলো যেসব নির্মাণ সামগ্রীর কথা যদি বলি, সেগুলো প্রস্তুত করছে এবং যতটা আমরা আসলে জানি যে সেই পরিমাণটা নিজেদের চাহিদা মিটিয়ে আসলে দেশের বাইরেও আমরা রপ্তানি করছি কিছু ক্ষেত্রে। না, সেক্ষেত্রে যেমন সিমেন্ট কোম্পানিগুলো, সিমেন্ট কোম্পানি অনেক কোম্পানি এখন এসে গেছে। আর সিমেন্ট অ্যাকচুয়ালি তো ক্লিংকার বাইরে থেকে নিয়ে আসে, এখানে বলতে গেলে এটা তৈরি করে গুঁড়া প্রসেসিং করে ইয়ে করে, হ্যাঁ, যার ফলে সিমেন্ট কোম্পানি কিন্তু অনেক এসে গেছে। যেটা এমএস রডেরও যথেষ্ট মানে স্বয়ংসম্পূর্ণ। আধুনিক নির্মাণ সামগ্রীর কথা যদি আমরা বলি, যে আপনি বারবারই আসলে উদাহরণগুলো চলে আসছিল যে বাইরের কোন দেশে কি করছে, কতটা আধুনিক তারা হয়েছে, এবং আধুনিক নির্মাণ করার জন্য আধুনিক নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয়তাটা বাড়ছে সব জায়গা থেকে। সে জায়গায় বিশেষ করে যদি আমরা একটু ঢালাইয়ের জায়গা থেকে বলি, ঢালাইয়ের জন্য যেসব স্পেশাল সিমেন্ট হচ্ছে, এছাড়াও এরকম আরও বহু আধুনিক নির্মাণ সামগ্রী আমাদের বাজারে এখন পাওয়া যাচ্ছে। আধুনিক নির্মাণ সামগ্রীর চাহিদা নিয়ে আসলে কি বলবেন আমাদের দেশে? আপনি যদি বললেন সেই হিসাবে যে কোনো ইনোভেশন সময় লাগে, মোটিভেশনের ব্যাপার আছে। যেমন সিমেন্ট এখন, যেমন আজকের পজিশন আয়োজক যারা, তার র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বের করেছে, হ্যাঁ, তো র্যাপিড হার্ডেনিং সিমেন্টের এটার উপকারিতা যেটা হচ্ছে যে এটা প্রায় 3 দিনে, যেটা ওপিসি সিমেন্ট নর্মাল সিমেন্টে সেম ওয়ান, ওই সিমেন্ট 7 দিন লাগে, ওটা 3 দিনে স্ট্রেংথ চলে আসে, ক্ষেত্রে 2 দিনেও আসে। যার ফলে হয় কি, এটি ঢালাই করলে সেক্ষেত্রে শাটারিংটা তাড়াতাড়ি খুলে ফেলা যায়, স্ট্রেংথ চলে আসলে। স্ট্রেংথ আসার তো একটা বিষয়, তাড়াতাড়ি র্যাপিড হার্ডেনিং হওয়া। সার্বিকভাবে চিন্তা যদি করা হয়, একটা কারো যদি বিশেষ করে ব্রিজে পানিতে ঢালাই করতে হলে সেক্ষেত্রে ইমার্জেন্সি, অথবা কারো যদি তাড়াতাড়ি, অথবা হাই রাইজ বিল্ডিংয়ে যেখানে স্ট্রেংথ বেশি লাগে, সেক্ষেত্রে এটা ইউজ করলে অবশ্যই তো উপকার। তাড়াতাড়ি যেহেতু কাজটা হয়ে যায়, 28 দিন যেটা সাধারণ সিমেন্ট দিয়ে, অন্য সিমেন্ট দিয়ে লাগছে, সেই জায়গায় যদি 1 সপ্তাহেরও কম সময় বা 2-3 দিনে, না 2-3 দিনে ফুল স্ট্রেংথ আসে না, মানে নর্মাল সিমেন্ট যেটা ওপিসি সিমেন্ট 7 দিনে আসে, এটা 2-3 দিনে এখানে চলে আসে স্ট্রেংথটা। আচ্ছা, সো এই ক্ষেত্রে তো সময় যেহেতু কম লাগছে, সেই জায়গায় হয়তো কিছু, হ্যাঁ, সময় লাগলে ধরেন একটা ভবনটা নির্ধারিত যে সময়ের সাথে একটু সময় কম লাগলো। ব্যয়ের কথা বলছিলেন, সেই জায়গায় একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যয়ের জায়গাটা আসলে এই বিকল্প সিমেন্ট বা বিকল্প নির্মাণ সামগ্রী ব্যবহার করার ক্ষেত্রে ব্যয়বহুল হচ্ছে না সাশ্রয়ী হচ্ছে? আমাদের দেশে নর্মাল যেটা ট্র্যাডিশনাল ইট, পোড়া ইট, এটা খুবই ক্ষতিকর। বিশেষ করে এটাতে জমির টপ সয়েল, ফসলি জমির টপ সয়েলটা ব্যবহার করা হয়, এটা যার ফলে হয় কি, গ্র্যাজুয়ালি ফসলের উৎপাদন ক্ষমতাটা কমে যায়। বায়ু দূষণ যেটা হচ্ছে যে, এই যে ঢাকার পাশে দেখবেন প্রায় পত্রিকায় আসে এয়ার পলিউশন হচ্ছে বটমে ওয়ার্ল্ডের মধ্যে, মাঝে মাঝে দিল্লি যায়, হয় দিল্লি আর ঢাকার মধ্যে প্রতিযোগিতা হয়। তো সেক্ষেত্রে এটা মেন কারণ, ঢাকার আশেপাশে যত ইটভাটা, হ্যাঁ, ধোঁয়া থেকে কার্বন নিঃসরণ হয়, হ্যাঁ, এটা খুবই ক্ষতিকর। যার ফলে গভর্নমেন্ট এখন কিন্তু মানে একটা আইনেই পরিণত করে ফেলছে অনেক, বলা যায় যে প্রথমে ছিল সার্কুলার, তার মোটামুটি 17-18 থেকে শুরু করেছিল পার্সেন্টেজ দিয়ে, মানে 24-25 সালের মধ্যে পোড়া সরকারি কাজে ওই পোড়া ইট ব্যবহার করা যাবে না, হ্যাঁ। তো ওটা, হ্যাঁ, এর পরিবর্তে যেটা হচ্ছে হলো ব্লক আছে, উপকারী সলিড ব্রিক্স, হ্যাঁ, রাস্তার কাজে ইনিপেভার্স। নির্মাণ কৌশলে অনেক ধরনের প্রযুক্তি আসলে ব্যবহার হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে জিনিসটাকে আরো সহজ করার জন্য, আরো সাশ্রয়ী করার জন্য এবং আরো পরিবেশ বান্ধব করার জন্য। এই ব্যাপারগুলোর দিকে নজর আসলে বেশি দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যয় একটু বেশি হলেও জিনিসটা যাতে সাস্টেইনেবল হয় বেশি, পরিবেশ বান্ধব হয় বেশি, কারণ ইন দ্য লং রান সেক্ষেত্রে আসলে
জিনিসটা সাশ্রয়ী হচ্ছে সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি। প্রযুক্তিগত কল্যাণের জায়গা থেকে আসলে আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি বলে মনে হয়? আমাদের এখানে প্রযুক্তির ব্যবহার আমরা কতটা করতে পারছি? না, যেটা আমি বললাম মেইন বিল্ডিং এখন যেটা বললাম পরিবেশগত যে কার্বন নিঃসরণ, তো যার ফলে এখন আসছে মানে এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং, যত এনার্জি কম খরচ হবে তত কার্বন নিঃসরণ কম হবে। এবং বিশ্বে কার্বন নিঃসরণ যেটা হয় তার 40% কিন্তু বিল্ডিং থেকে হয়। হ্যাঁ, তার মেজর পোর্শন কিন্তু বিল্ডিং থেকে আসে। হ্যাঁ, বিল্ডিংয়ে দুই ধরনের কার্বন থাকে, এমবেডেড কার্বন, একটা অপারেশনাল কার্বন। এমবেডেড কার্বনটা মেটেরিয়ালটা তৈরি করতে এনে সাইটে এনে কাজ করা, যেটা যে কার্বনটা নিঃসরণ, এটাকে এমবেডেড কার্বন বলে। আর অপারেশনাল কার্বন হচ্ছে যেটা অপারেশনাল মেনটেন্স, একটা মনে করেন জেনারেটর চলছে, লিফট চলছে, বিভিন্ন রকমের বিল্ডিংয়ে থাকে ইকুইপমেন্ট, সে অপারেশনাল মেনটেন্সের যে কার্বন নিঃসরণ সেটা হচ্ছে অপারেশনাল কার্বন। তো যার ফলে এখন ইভেন বিল্ডিং ওইভাবে আমাদের দেশে এখনো হয় নাই, আস্তে আস্তে শুরু হবে যে কোন আইটেম মানে কতটুকু কার্বন নিঃসরণ করে এটুকু ক্যালকুলেট করে হিসাব করা যায়। কিন্তু অনেক কিছু হয়তো করা যায়, কিন্তু যতটুকু আসলে কমিয়ে রাখা যায় আলটিমেটলি বিল্ডিং। না, কিন্তু আমাদের যেটা আসবে, আমি যেমন যেটা আপনি বললেন, আমি তখন করোনার সময় এমএসসি করলাম যে সাবজেক্টে, আমি অস্ট্রেলিয়া একটা ট্রেনিং নিয়েছিলাম, ওখানে যে ফ্যাক্টরিতে বিল্ডিং হয় যেটা অফসাইড বা মডুলার বিল্ডিং, দেখার পর আমার একটা উৎসাহ হয়। তো আমি সুযোগ পেয়ে এমএসসি এর আগে, যার ফলে আমি গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে ক্যাবিনেট সেক্রেটারি সভাপতি মিটিং ছিল, ডক্টর জামিলুজ্জামান চৌধুরী ছিলেন, ওখানে আমি প্রেজেন্টেশন দিয়েছি। তারপরে 10 জন সচিব ছিলেন এই টেকনোলজি উপরে। সিদ্ধান্তও হয়েছে যে এটা প্রযুক্তি শুরু করার জন্য, কিন্তু আমাদের দেশে প্রক্রিয়াগত একটু সময় লাগে। সিদ্ধান্তটা হয়েছে কিন্তু বাস্তবায়নটা থেমে আছে। যার ফলে আমি কিন্তু বিভিন্ন জায়গায় পিডব্লিউডিতে প্রেজেন্টেশন করেছি। এর মাঝে তো আমি এমএসসি কমপ্লিট করলাম, এই সাবজেক্ট চিন্তা করলাম যে কাজ যখন করছি একটু ভালো মতো জেনে নিই। তো কিছুদিন আগে কয়জন আর্মি অফিসারের মেজর জেনারেল ছিলেন আর্মি তরফে, তারা তো মোটামুটি দেখা যাচ্ছে এমএসটি করেছে কলেজ, তারপরে বিইউপি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আসলে প্রয়োগটা, আসলে ইমপ্লিমেন্টেশন, তো এই জিনিসটা আমাদের একটু ধীর। এটা অবশ্যই গভর্নমেন্টের সহযোগিতা লাগবে। নিরাপত্তার ব্যাপারটা কতটুকু আসলে মাথায় রাখি? বিল্ডিং তো অহরহ তৈরি হচ্ছে এবং দিন দিন আসলে বাড়ছে, উঁচু থেকে উঁচুতর ভবন বানানোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। না, নিরাপত্তা তো অবশ্যই, এটা যারা ডিজাইন করে করে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সয়েল টেস্টটা খুব ইম্পর্টেন্ট। মাটির শুধু ম্যাটেরিয়াল দিলে হবে না, সয়েল টেস্টের উপরে ফাউন্ডেশন ডিজাইনটা, ফাউন্ডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি আমাদের এলাকায় যদি সেরকম 1897-এর পরে বড় ভূমিকম্প হয় নাই, আসলে আসামে হয়েছিল। দুদিন আগেই যে রিমালের প্রভাবে একটা ঝড় হলো, ঢাকায় তো তেমন কিছু আসলে হয়নি, হালকা বাতাস, একটু বাতাস ছিল, বৃষ্টি হয়েছে। আমার বাসার সামনে একটা ভারী গেট, আসলে বাসার যে মেইন গেটটা সেটা ভেঙে পড়ে গেছে, বিশাল আওয়াজ। আমরা ভাগ্যে যে ওখানে গেটের সামনে কোনো লোক ছিল না, লোহার অনেক বড় গেট থাকলে কিন্তু ইনস্ট্যান্ট, এবং বিল্ডিংটা কিন্তু নতুন তৈরি হয়েছে, মাত্র কয়েক মাস হয়েছে। তো এইরকম ব্যাপারগুলো কিন্তু প্রায় সময় আমরা বিভিন্ন দুর্ঘটনার কথা পড়ি পত্রিকায়। এগুলোর আসলে পেছনে কারণটা না, পেছনে হলো যে গেটটা তো স্টেবিলিটি, দেখা যায় আমরা বিল্ডিং এর উপরে ফোকাসটা দিই, কিন্তু এটার যে নিরাপত্তার, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই ক্ল্যাম্প যেটা ইউজ আটকানো হয় সেটা দুর্বল ছিল। তো এই ব্যাপারগুলোকে আসলে পরিদর্শন করা বা এই যে মানুষ নতুন যারা নিচ্ছে, যেই বিল্ডিংটার গেটটাই এত অল্পতে আসলে ভেঙে পড়ছে, অনেক কিছুতেই ত্রুটি থাকতে পারে, মানুষের জীবনও তো ঝুঁকিতে। তো এই জিনিসগুলো আসলে আপনার কি মনে হয় যে না, আপনি গার্মেন্টসের রানা প্লাজা ধসে পড়লো, এখন তো যে রাজুকে রেজিস্টার্ড স্ট্রাকচার ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন করেছে, তো অনেকই ক্ষেত্রে দেখা যায় যে নিজের পরিচিত কাউকে দিয়ে করে ফেলে, কেউ মিস্ত্রি দিয়ে করে ফেলে, মনে করে যে কাউকে দিয়ে একটা নিব, পয়সা খরচ হবে কিছু, এই পয়সা মানে বাঁচাতে যে ঝুঁকিতে, মানে আমরা ঝুঁকিতে পড়ে যাই নিজেদেরকে, যেটা উন্নত দেশে সম্ভব হয় না। সেটাই আমি জানতে চাচ্ছি, এই সিস্টেমটা আসলে কি করা উচিত? না, সিস্টেম উচিত হচ্ছে যে রাজুকগুলো সাধারণত শহরের, ঢাকা শহরের রাজুকি প্ল্যান পাস করে আর অন্য জায়গায় পৌরসভা করে। পৌরসভাগুলো সেভাবে তো ক্যাপাসিটি বিল্ডিং হয় না। রাজুকেরও ধরেন ঢাকা শহরে কত বিল্ডিং এখন, প্ল্যানটা তো আসলে তার প্ল্যান পাস করে ঠিকই, সেই জায়গাটা তো ঠিকঠাক করছে, কিন্তু প্ল্যান অনুযায়ী কিন্তু বাস্তবায়ন হচ্ছে কিনা, ব্যবহার করার আগে কি আরেকটা পরিদর্শন বা আরেকটা টেস্ট, যে একটা গো টু সাইন যে দেবে যে এটা এখন ব্যবহার উপযোগী, এরকম কিছু কি? না, বলছেন যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড প্রথমে হয়েছিল কিন্তু 293 সালে, আচ্ছা, তারপরে 6 সালে আইনে পরিণত হয়েছে। দেখেন কয় বছর লেগেছে, 7 আর 6 13। এটা সাধারণত আপডেট হয় 2 বছর 3 বছর পর পর। আপডেট লাস্ট 2020 সাল হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওখানে কিন্তু আগেই ছিল যে বিল্ডিং রেগুলেটরি অথরিটি থাকবে, যেখানে ওই প্রয়োজনীয় লোকবল থাকবে প্রশিক্ষিত, তারা নির্মাণ কাজ চলাকালীন তারা
পরিদর্শন করে করে কোয়ালিটিটা কন্ট্রোল করে, মান নিয়ন্ত্রণ, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। ওই এর মধ্যে কাগজই রয়ে গেছে, যেটা বললাম আর কি, বাস্তবায়নটা। আমাদের দেশে অনেক কিছুই ভালো ভালো জিনিস আছে, আইনও আছে, সবই আছে, সমস্যা হলো যে ওই বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন। সেটা আসলে হোক, আমরা সেটাই আশা করি, কারণ আসলে যে কোনো সময় তো যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনা ঘটার পর যখন প্রাণহানি হয় তখনই আসলে এটা নিয়ে আলোচনা হয় অনেক, কিন্তু না, যে দুর্ঘটনা বললেন যে সেফটি বিদেশে একটা যে কোনো স্থাপনা করলে তারা কিন্তু সকালে আগে মিটিং করে সেফটি বিষয়গুলো কি কি দেখা দরকার, সেফটি ব্যাপারে যতটুকু মানে তারা মানে মনোনিবেশ করে, সেটা আমাদের দেশে একটু ঘাটতি আছে। সামগ্রিকভাবে হয়তো এই সচেতনতা আর একটু বাড়াতে হবে যে সেফটি ইজ দ্য ফার্স্ট চয়েস সবার জন্য। সবাই যদি আসলে এই জায়গায় সচেতন হয়, সেভাবে হয়তো কাজ করবে। বেশিরভাগ মানুষ, আমরা আসলে যেটা কথা বলছিলাম, যে ব্যয় যাতে কম লাগে, খরচ বাঁচানো, মানে এই ধরনের ব্যাপারগুলো অনেক বেশি কাজ করে অনেকের মধ্যে। হ্যাঁ, এটা বেশি কাজ করে। তারপরে যাদের দায়িত্ব এটা দেখার, জি, সে দায়িত্ব দেখা যায় যে জবাবদিহিতা, সেক্ষেত্রে যেটা যতটুকু হওয়া দরকার সেটার প্রয়োজন, সেটার অভাব আছে। জি, অবশ্যই। এই জন্য সামগ্রিক সচেতনতার কথা বললাম, বিষয়টা একটু ভালোভাবে উপলব্ধি করা। ধন্যবাদ। আমরা অনেক কিছু আসলে শুনলাম আপনার কাছ থেকে, স্পেশালি আধুনিক নির্মাণ সামগ্রী নিয়ে আমাদের অবস্থান এবং আর কি করা যেতে পারে, অনেক কিছু নিয়ে ধীরে ধীরে আমরা আরো এগিয়ে যাব, প্রযুক্তিগত জায়গায় এবং পরিবেশ নিয়ে ভাববো, নিরাপত্তা নিয়ে ভাববো, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। ধন্যবাদ। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমাদেরকে এত দারুণ দারুণ সব তথ্য দিলেন, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। ঢালাই এক্সপ্রেস সেভেনকে ধন্যবাদ, কারণ এইসব কথাবার্তা শুনেই তো মানুষের সচেতনতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, যার এইসব প্রফেশনাল প্রোগ্রামে আরো দরকার আছে। ধন্যবাদ আপনাকে। বাড়ি বা স্থাপনা কতটা মজবুত এবং দেখতে কেমন হবে, এটি আসলে নির্ভর করে ডিজাইনের উপর, এবং সেই ডিজাইনটি কতটা সঠিকভাবে বাস্তবায়িত হলো তার উপর। বলতে গেলে এটি তো একটি স্থায়ী এবং আজীবনের জন্য বিনিয়োগ, তাই না? আজকে ঢালাই স্পেশাল সিমেন্ট প্রেজেন্স বিল্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে যে বিষয়গুলো নিয়ে আমরা শেষ করলাম, আশা করি আমাদের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের এবং আপনাদের মাধ্যমে অন্যদের কাজে লাগবে। আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন।